হেডলাইন্স শুনলেন, শেষ হেডলাইন্স যেটা পড়লাম শুনেছেন নিশ্চয়। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এরপর থেকে রাজ্যে কারোর ধর্ষণ ঘটলে দুঃখজনকভাবে, দুর্ভাগ্যজনকভাবে এরপরেও যদি এ রাজ্যে কারোর ধর্ষণ ঘটে তাহলে ধর্ষকের প্রাণদণ্ড এবং একমাত্র প্রাণদণ্ডই হবে। শুধুমাত্র এই দাবিতে এটাকে সামনে রেখে বিধানসভার আস্ত একটা অধিবেশন ডাকা হয়েছে। সে অধিবেশনে নাকি সরকার এই বিল পেশ করবে এবং পাশ করবে। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যু, প্রাণদণ্ড। আর তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলা, এতেই নাকি রাজ্য থেকে ধর্ষণ উবে যাবে, এরপর আর কেউ ধর্ষণ করবে না। এর ভালো মন্দ সেসবের কথায় পরে আসবে। এমন হাস্যকর দাবিও আছে, এই ধর্ষণ হওয়া থেকে প্রাণদণ্ড মানে ফাঁসি দেওয়া পর্যন্ত সময় রাখতে হবে মাত্র 10 দিন। এর মধ্যেই তদন্ত, বিচার এবং আসামির প্রাণদণ্ড। মাথায় রাখতে হবে নিম্ন আদালত, সেটা ফাস্ট ট্র্যাক কোর্ট হলেও তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আবেদনের সুযোগ থাকে দেশে যে কোনো অপরাধে অভিযুক্তদের। এবং নিম্ন আদালতে যদি কেউ অপরাধী সাব্যস্ত হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায় তারপরেও। অতএব এর আসল উদ্দেশ্য কী, সেটা যেদিনকে রাজপথে দাঁড়িয়ে এমন জঙ্গলের আইনের কথা বলা হয়েছিল এবং তিনি বলেছিলেন যিনি কিষেনজিদের বন্ধু, যে কিষেনজিরা আসলে গণ আদালতের নামে জঙ্গলের আদালত বসাতো এ রাজ্যের কিছু কিছু প্রান্তে, এবং সেই আদালতের ফল তুলে তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী আজ ক্ষমতায় বসে আছেন গঙ্গার পশ্চিম পাড়ে। সেদিন সবাই আমরা বুঝে গেছিলাম আসল উদ্দেশ্যটা কী। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা অদ্ভুত দল যারা ভরসা রাখতে পারে না মানুষের মেধার উপরে, সাধারণ মানুষের বোধ শক্তির উপর। তারা ভাবে কি জানি, যেটা বোঝালাম বুঝলো তো মানুষ, বোধহয় বোঝেনি, একটু স্পষ্ট করে বুঝিয়ে দিই, খোলসা করে দিই। সাধারণ মানুষের মেধার উপরে, সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিবৃত্তি এবং বুদ্ধিমত্তার উপরে সামান্যতম ভরসা রাখতে না পারা তৃণমূল কংগ্রেস অতএব আজ বিধানসভার অধিবেশনে খুলেই ফেলল নিজের মুখোশটা। কিসের মুখোশ? যে বিধানসভার অধিবেশনটা ধর্ষকদের, যে কোনো ধর্ষকের 10 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য একটা বিল এবং সেই বিল এনে তাকে আইনে রূপান্তরিত করার জন্য ডাকা হয়েছে নাকি বলে তৃণমূল কংগ্রেসের দাবি। সেই অধিবেশনের প্রথম দিন শুধু রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামটাই শোক প্রস্তাবে উল্লেখ করা হলো, অভয়ার নামে কোনো শোক প্রস্তাব নেই। জানি এটুকু পড়েই একেবারে বিধানসভা স্পিকারের কায়দায় আপনারও মনে হতে পারে নাম লেখার তো নিয়ম নেই, আইনি বাধা আছে। ঠিক কথা, অভয়াকে ইতিমধ্যে অনেকে অনেক নাম দিয়ে দিয়েছে। রিপাবলিক বাংলার দেওয়া নাম অভয়া, যে নামে তিনি ইতিমধ্যে গোটা ভারতবর্ষে পরিচিত। আমরা চাই না, দরকার নেই আমাদের নাম ব্যবহার করতে হবে। তিলোত্তমাকেও কেউ নাম দিয়েছেন, কেউ অন্য কোনো নাম দিয়েছেন। কোনো নাম না দিয়ে স্রেফ এটুকু বলা যেত আর.জি. কর মেডিকেল কলেজে ধর্ষিতা এবং তারপরে নিহত চিকিৎসা বিজ্ঞান পাঠরত এবং চিকিৎসক আমাদের যে সহনাগরিক, বলা যেত না? বললে আইনে আটকাতো না। আসলে আটকাতো তৃণমূল কংগ্রেসের বিবেকে। তার কারণ ওই বিবেকের ভিতরে বসে আছে ধর্ষকরা। তৃণমূল কংগ্রেসের বিবেকের ভিতরে বসে আছে ধর্ষকদের ধর্ষণ এবং তারপরে খুনিদের খুনের প্রমাণ লোপাট করা পুলিশরা, কলকাতা পুলিশের কমিশনার, কলকাতা পুলিশের ডিসিরা, যাদের দিয়ে একের পর এক সাংবাদিক বৈঠক করাতে এবং মানুষের সামনে তাদের ভয়ঙ্কর ধর্ষক বন্ধু চেহারাটা বারবার উলঙ্গ হতে দেখে শেষমেশ কার্যত লজ্জায় কলকাতা পুলিশ ওই প্রেস কনফারেন্সগুলোর যাবতীয় লিঙ্কই ডিলিট করে দিয়েছে, যেখানে ডাক্তারি ছাত্র অভিক দেখে বা ডাক্তার অভিক দেখে তারা ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দেখিয়েছিল, যেখানে একটা 13 ফুট চওড়া ঘরে 40 ফুট কর্ডনের গল্প শুনিয়েছিল, যার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দ মিথ্যা এবং মিথ্যা বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অভয়ার বাবা। এরপরে আর কি বাকি থাকতে পারে? প্রথম দিন থেকে আমি বললাম না, তৃণমূল কংগ্রেস আসলে সাধারণ মানুষের বুদ্ধিমত্তা এবং বুদ্ধিবৃত্তির উপর আস্থা বিশ্বাস হারিয়ে ফেলে একটা দল। অতএব তাদের নেত্রী যেরকম বিধানসভার অধিবেশনে প্রথম দিন শোক প্রস্তাবে স্পষ্ট করে দিলেন আসলে কতটা ঘৃণা তারা জমিয়ে রেখেছেন অভয়ার জন্য। বিচারের দাবি নয়, বিচারের দাবিতে পথে নামাটা পুরোটাই নাটক, ভণ্ডামি। ঠিক সেই কায়দায় তারা এই মুহূর্তে কলকাতার রাজপথে
প্রতি মুহূর্তে প্রমাণ করছেন চিকিৎসকদের পাশে তারা নেই। ওই হুমকির মুখটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওটাই আসল মুখ। চিকিৎসকদের সমর্থন করি, ওদের দাবির পাশে আছি, এগুলো সব মিথ্যে, ভয়ঙ্কর ভণ্ডামি। না হলে বিনীত গোয়েলকে এখনো পর্যন্ত সরাতে পারছেন না কেন? ওরা তো ওই দাবিটা নিয়ে গিয়েছে, ওরা চাইছেন লালবাজারের ভিতরে যেতে। আপত্তি বলছেন কমিশনার আমাদের সামনে আসুন, তাতেও কিসের আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না। তার কারণ তিনি জানেন আসলে বিনীত গোয়েল কি সুচারু কায়দায় হয় তার অথবা তার দলেরই কোনো উচ্চ পদস্থ নেতার নির্দেশে সরাসরি খুনের এবং ধর্ষণের তথ্য প্রমাণ লোপাট করতে গোটা পুলিশ বিভাগটাকে কাজে লাগিয়েছেন এবং তারপর চুপটি করে বসে আছেন লালবাজারে, আর মাঝে মাঝে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তার ক্ষোভ উদ্গীরণ করছেন। এত নির্লজ্জ পুলিশ কমিশনার যে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি তার 30 বছরের বিচার এবং বিচার ব্যবস্থার সঙ্গে সংযুক্ত জীবনে এমন তদন্ত দেখেননি বলার পরেও তিনি পদত্যাগ করে চলে যেতে পারেননি। মানে এই লোকটার মান সম্মান, ব্যক্তিগত ইজ্জত কিচ্ছু নেই, কোনো বোধ নেই। থাকলে ওই লোকটা ওই পদে এখনো বসে থাকতে পারতো না। কিন্তু ওই লোকটার কথা ছেড়ে দিলাম। অনেক সময় আমরারা পুলিশের এমন কর্তারা না হয় লাজ লজ্জা বোধ হারিয়ে ফেলে। ইতিহাসে এই নজির তো প্রথম নয়, বিনীত গোয়েল প্রথম নয়। এমন কত গোয়েল কত বিনীত এসছে গেছে, যারা আনেন এবং যারা তাড়ান, তাদের মধ্যে যিনি সবার উপরে এই মুহূর্তে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ মন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি কোথায়? তার চিকিৎসকদের দাবিকে সমর্থন করার দাবিটা কোথায়? আরেকটা ভণ্ডামির মুখোশ খসে বলল তো। আর তাই এই মুহূর্তে আর কোনো উপায় নেই, একটাই রাস্তা, গদি ছাড়ুন মমতা। চিকিৎসকদের যে কায়দায় রাজপথে বসিয়ে রেখেছেন, এক চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত চেয়েছেন তারা, প্রমাণ লোপাটে অভিযুক্ত কমিশনারকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন তারা। সেই চিকিৎসকদের যে কায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে বসিয়ে রেখেছে, তাতে এটা স্পষ্ট তিনি ক্ষমতার গদিতে থাকতে এ রাজ্যের কোনো ধর্ষিতা বিচার পাবেন না। এ রাজ্যের ধর্ষিতাদের বিচার আর এ রাজ্যের ধর্ষকদের মাঝখানে যিনি এবং যার সরকার দাঁড়িয়ে আছেন অটল প্রাচীরের মতো, যে ব্যারিকেডগুলো আপনারা রাজপথে দেখছেন তার থেকেও শক্ত ব্যারিকেড হয়ে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গদি না ছাড়লে কেউ বিচার পাবে না। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকে বিশেষ প্রতিবেদন। এ দুর্গ তৈরি চিকিৎসকদের আটকাতে। এ যাবৎকালে যত লালবাজার অভিযান হয়েছে তার মধ্যে আজকের লালবাজার অভিযান অন্তত নিরাপত্তার কড়াকড়িতে যেন অন্য ধরনের। এই লোহার ব্যারিকেডের সঙ্গে লোহার চেনও রয়েছে। তাদের আটকাতে একদম খালি হাতে, স্টেথো গলায় বিচার চাওয়া আটকাতে, কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিটা আটকাতে। ব্যারিকেড বিনীতকে বাঁচাতে, যিনি নিজের ব্যর্থতা স্বীকার করলেও পুলিশ মন্ত্রী মানেন না। ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে। ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say. মুখে মুখে মঞ্চে যতই আওড়ান না কেন চিকিৎসকদের পাশে আছি, সে যে কতটা ফাঁকা বুলি স্পষ্ট আরো একবার। এ ব্যারিকেডে আবারও স্পষ্ট মমতা আর তার দল অভয়ার ধর্ষক আর খুনিদের পক্ষে। হাতে মেরুদণ্ড কেন? মেরুদণ্ড কেন কি আমরা দেখতে পাচ্ছি না, লেখা আছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টর ফ্রন্ট টু কলকাতা পুলিশ। আমরা ওনাদের দিতে চাইছি কেন কি ব্যাকা হয়ে গেছে। এটা কি বলছেন করতে হবে তো, ওই জন্য নিয়ে যাচ্ছি। আমাদের এভিডেন্স ট্যাম্পারিং করছে, সবার এটা ধরাবো। কেন কি যদি আজকে এভিডেন্স ঠিক থাকতো তাহলে আমরা এতক্ষণ বিচারটা পেয়ে যেতাম।
পক্ষপাত শুধু নয়, মানুষের কাছে স্পষ্ট তৃণমূলের ভণ্ডামিও। ধর্ষণে 10 দিনের মধ্যে ফাঁসির সাজা দিতে লোক দেখানো অধিবেশন। লোক দেখানোই তো, না হলে সে অধিবেশনে অভয়ার নামে শোক প্রস্তাব পড়তে এত আপত্তি কেন? শোক প্রস্তাব তো দূরস্থ, আরজিকরের ঘটনারই কোনো উল্লেখ নেই। আজকে আমরা বলেছিলাম আইন মেনে মাননীয় অধ্যক্ষকে, আরজিকর কর্মরতা চিকিৎসক এইটা উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর সঙ্গে যুক্ত করে একটা কন্ডোলেন্স পাস করুন, নীরবতা পালন করি আমরা। উনি রিফিউজ করেছেন। শোক প্রস্তাবে না, চিকিৎসকদের আন্দোলনে না, চিকিৎসকদের ভবিষ্যৎ নষ্ট করলেও করতে পারেন, কিন্তু করছেন না বলে প্রচ্ছন্ন হুমকি। দুর্বিনীত বিনীতকে পুষে বিচারের ভান, তারপরও গদি আঁকড়ে থাকবেন মমতা। রিপাবলিক বাংলা। একটাই প্রশ্ন রাখবো আমার আজকের অনির্বাণের অগ্নিবাণের বিতর্কের শুরুতে। একটাই প্রশ্ন আমার, একটাই অগ্নিবাণ। মমতা পুলিশের কৃতিত্ব, ধর্ষকদের মুক্তাঞ্চল এ রাজ্য সব থেকে বড় কৃতিত্ব এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের। আমার সঙ্গে যারা থাকবেন আজকের বিতর্কে আমি একে একে পরিচয় করিয়ে দিই। আমার একদম বাঁদিকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী। অনির্বাণ তৃণমূলের রাজনীতি সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন আমার ঠিক বাঁদিকে সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন অঙ্কন দত্ত, বিজেপি মুখপাত্র। আমার একেবারে ডান দিকে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক। আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা মুর্শিদাবাদ থেকে। আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুরু করতে চাই। অনির্বাণ, আজ স্পষ্ট অন্তত দুখানা মুখোশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের খসে পড়েছে। এক, বিধানসভার শোক প্রস্তাবে অভয়ার নাম, মানে আমি লৌকিক নামের কথা বলছি না, যে নামে ডেথ সার্টিফিকেট বেরিয়েছে, যে নামে তিনি বেঁচে ছিলেন সে নামটা লেখা যায় না, আমরা জানি। অভয়া, তিলোত্তমা, অনেক নাম লেখা যেত, কিছু না লিখে আর কি লেখা যেত আমি সেটাও বলেছি, তার উল্লেখ নেই। এবং চিকিৎসকদের দাবিকে সমর্থন করি বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে আটকে রেখেছে ব্যারিকেড করে। অনির্বাণ, ধর্ষকদের মুক্তাঞ্চল চাল মমতা, আসলে আপনার প্রতিবেদনটি শুনতে শুনতে আমার কেন জানি মনে হচ্ছিল চালুনি ছুঁচকে নিয়ে প্রচুর কথা বলছে। চালুনি মানে আমার কথা বলছি? না না, আমি কোনো ব্যক্তিগত রেফারেন্স আমি দিচ্ছি না, কারণ এই প্রতিবেদনটি নিশ্চয়ই আপনি ব্যক্তিগত জায়গা থেকে লিখেছেন, এটা নাও হতে পারে। মানে কাদের কথা বলছেন? ডাক্তারদের কথা বলছেন? না, আপনার যে প্রতিবেদনটার কথা বলছি, প্রতিবেদনটা তো কেউ লিখেনি, প্রতিবেদনটা তো মানুষ লিখছে, জনতা লিখছে, ডাক্তাররা লিখছে। দেখুন, মানুষ যদি রিপাবলিক বাংলার প্রতিবেদন লেখা এবং ভোট দেওয়ার মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করার দুটোই একসঙ্গে করে থাকেন, মানুষ যেটা করবেন সেটাই আমরা মাথা পেতে নেব, প্রত্যেকেই নিতে হবে। সেই জায়গা থেকে বলি, ধর্ষকদের মুক্তাঞ্চলের প্রশ্নে একটাই উত্তর আসে যে মাত্র গতকালই একটি ঘটনা আমাদের এই ভারতবর্ষেই ঘটেছে। আপনি এখনই বললেন ভারত ভ্রমণে কেন যাচ্ছেন। ভারত ভ্রমণটা বোধহয় একমাত্র আপনাদের প্রিরোগেটিভ নয়, আমরাও করতে পারি মাঝে মাঝে। যদি দেখি যে আইডেন্টিফাইড বাই দ্য ভিকটিম এরকম গণধর্ষকদের মালা পরিয়ে আপনারই পাশে বসে থাকা যে প্রতিনিধি রয়েছে যে দলের, তারা মালা পরিয়ে তাদের স্বাগত জানাচ্ছে, এবং এটা প্রথমবার ঘটছে না। তাতে কি এসে যাবে? মানে ধর্ষকদের মুক্তাঞ্চল এই টার্মটা যখন আপনি ব্যবহার করছেন, রাজনৈতিকভাবে এই রেপ কালচারকে কারা প্রমোট করে থাকেন, কারা বলছি তৃণমূল প্রমোট করে না। শুনে নিন, উত্তরটা এমনি পেয়ে যাবেন। আমি ধরে নিচ্ছি না, তর্কের খাতিরে ওটা অঙ্কন করবেন, অঙ্কনের বিষয়। আপনি অঙ্কন বলেছেন, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওরা করে। আমি বলছি তৃণমূল করে কি? খাতিরেও নয়, কোনো তর্কের খাতিরেও নয়, আমাকে আলাদা করে বলেও দিতে হবে না, মানুষ এমনি উত্তরটা। তৃণমূল করে কি করে না? যাদের আমি কোনো ওপিনিয়ন দেবো না, আমি ফ্যাক্ট বলবো, মানুষ বুঝে নেবে। মানে আপনি বলছেন আপনি তৃণমূলের পক্ষ সমর্থন করতে পারছেন না? ফ্যাক্ট বলবো, বলতে পারছেন না, বলবো, শুনে নিন না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশের কৃতিত্ব ধর্ষকদের মুক্তাঞ্চল তৈরি কি? হ্যাঁ বা নাতে দিতে হয় না, ফ্যাক্ট বললে উত্তরটা বুঝে। হ্যাঁ বা নাতে উত্তর নেই, বলে দিচ্ছি তো, ফ্যাক্ট বলছি, আমি ওপিনিয়ন দিচ্ছি না। দেখুন, গণশত্রু বলে চিহ্নিত হয়ে যাওয়ার ভয় পাচ্ছেন কোনটা? ওপিনিয়ন দেওয়াটা সহজ, আমি কিচ্ছু ভয় পাচ্ছি না, আমার কোনো ভয় নেই। চিহ্নিত হননি, কোন রকম ওপিনিয়ন দেওয়াটা সহজ, অমুক দল এই, অমুক দল সেটা এক জিনিস, আর ফ্যাক্ট বলাটা সম্পূর্ণ আলাদা। ফ্যাক্ট কি? যে ধর্ষকদের, গণধর্ষকদের মালা পরানো, তাদের বীরের সংবর্ধনা দেওয়া, এটা ভারতবর্ষে একমাত্র একটি রাজনৈতিক দলই করেছে, আগেও করেছে, গতকাল আবার করেছে, ভবিষ্যতে তারা আবার করবে। সেই রাজনৈতিক দলকে নিয়ে কথা বলবো অবশ্যই, কিন্তু সেই রাজনৈতিক দল আমি আলাদা বলছি না। আপনি যেহেতু ধর্ষকদের মুক্তাঞ্চল টার্মটা ব্যবহার করলেন, এই মারাত্মক টার্মটিকে
প্রতিষ্ঠা রাজনৈতিকভাবে একটি দলই করেছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস করেননি বলছে। বিধানসভার অধিবেশনটা কি ফার্স্ট? অ্যাবসলিউটলি নট। বিধানসভার অধিবেশনটা কি ফার্স্ট? আপনি আমাকে দেখিয়ে দিন বিধানসভার একটা অধিবেশন ডাকা হয়েছে, ধর্ষকদের 10 দিনে ফাঁসি দেওয়া হবে এরকম বিল পেশ করা হবে এবং পাশ করা হবে বলে, সেই অধিবেশনে যার জন্য অধিবেশনটা ডাকা হয়েছে তার নামটা, তার ঘটনাটার পর্যন্ত উল্লেখ নেই। এটা ফার্স্ট না? ভণ্ডামি। এটা প্রস্তাবনার কথা বলছেন তো? কোনো প্রস্তাবনা বলছি না, যে শোক প্রস্তাবটা যে শোক প্রস্তাবটা হচ্ছে গৃহীত হয়েছে বিধানসভা এবং মুলতবি হয়ে গেছে প্রথম দিনের অধিবেশন, আমি সেই শোক প্রস্তাবটার কথা বলছি। ওখানে কোথাও আরজিকর শব্দটা নেই। সেই শোক প্রস্তাব কি আসবে কি আসবে না এটা একান্তই বিধানসভার অধ্যক্ষের প্রেরোগেটিভ। না, একদমই সরাসরি তাকে জিজ্ঞাসা করুন। একদমই নয়, পরিষদীয় দল লিখে দেয়। আচ্ছা বেশ, এক মিনিট অনির্বাণ পদ্ধতিটা বলুন। বাবু নিজে বললেন যে আমরা অধ্যক্ষকে বললাম, অধ্যক্ষ রাজি হননি। অধ্যক্ষ কোনো কারেকশন দিয়েছিলেন, অধ্যক্ষ নাম নেননি, কারেকশন দিয়েছিলেন নেননি, অধ্যক্ষ নিজের লেখা প্রস্তাব না। তার মানে কি অধ্যক্ষের প্রেরোগেটিভ কোনটা করবেন কোনটা করবেন? তার মানে অধ্যক্ষের প্রেরোগেটিভ, এটাই তো বলছি। অধ্যক্ষের প্রেরোগেটিভ আরজিকর নামটা উল্লেখ না করা, তার কারণ বিধানসভার অধিবেশনটা সাজানো, ওটা সাজানো অধিবেশন, কিষেনজিদের সাজানো আদালতের মতো সাজানো অধিবেশন। কিষেনজির বন্ধু রাজ্য চালাচ্ছে, কিষেনজির বন্ধু আজাদের বন্ধু রাজ্য চালাচ্ছে, জঙ্গলে কানুন নাম আছে না নেই? নির্মল বাবু, নির্মল বাবু নাম আছে না নেই সেটা দিয়ে আপনি গণধর্ষণের মালা পরানো ঘটনাটা কি করে ডিবেট করবেন? আর যে চিকিৎসকদের দাবি উনি সমর্থন করেন, অনির্বাণ, যে চিকিৎসকদের দাবি উনি সমর্থন করেন তাদেরকে ওনার পুলিশ ব্যারিকেড করে আটকে রেখেছে। এমন নমুনা দেখেছেন আপনি আগে? আমি ধর্ষকদের মুক্তাঞ্চল বলেছি বলে অনির্বাণ খুব রেগে গেছে। একদমই রাখবো কেন? আমি ঠিকই বলেছেন, তবে দলটার নাম বিজেপি। এটা বিএ কমিটি ঠিক করে, এটা তো একটা পদ্ধতিগত ব্যাপার এবং সেখানে পলিটিক্যাল ডিসিশনস আসে এবং পলিটিক্যাল ডিসিশন আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন, ওটা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এবার এটা সবাই জানে, বুঝতেই পারে, এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। কিন্তু বিষয়টা বুঝতে চায় না কেন? না, ওনাদের বাধ্যবাধকতা হয়ে গেছে বলে, ওনার জীবন বাধ্যবাধকতা আছে, অধ্যক্ষেরও বাধ্যবাধকতা আছে, আপনি জানেন সেটা। উনি খুব লো লেভেলে হয়তো ওনার বাধ্যবাধকতা আছে, অধ্যক্ষের একটা অন্য লেভেলে বাধ্যবাধকতা আছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, আমি অন্তত জানি না যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপিং পিল নিয়ে ঘুমোতে যান, কিন্তু ইদানিং মনে হচ্ছে যে কথাটা আপনি বলছেন অভয়া, এই অভয়া বোধহয় ওনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সুতরাং আমি জানি না আপনি ডিসক্লেমার দেবেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কথা আমি জানতাম না, কিন্তু ইদানিং রাতের ঘুমটা ওনার চলে গেছে বলে আমার ধারণা। সুতরাং সেই নামটা যে কোনোভাবেই হোক উচ্চারণ করতে উনি রাজি নন এবং তার সঙ্গে নিজেকে জুড়তে রাজি নন এবং সেইটা খুব সন্তর্পণে উনি এড়িয়ে গেছেন। অভয়া কোনো নাম নয় আমার কাছে, অভয়া প্রতীক, অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। একটা মানুষকে যেভাবে অত্যাচার করে মারা হয়েছে তার মানে তিনি লড়াই করছিলেন। অত্যাচার তখনই হয় যখন কেউ লড়াই করে। এবার এই লড়াইয়ের বিরুদ্ধে এই যে প্রতীক, এই প্রতীকের বিরুদ্ধে লড়াই করা ভীষণ ভীষণ কঠিন। তার কারণ প্রতীক মানে তো সিম্বল, আপনি জানেন, এবং এই সিম্বলটা 2 বছর থাকতে পারে, 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে। নির্ভয়া 2013-র ঘটনা, আজও থেকে গেছে, 2012-13 ঘটনা আজও থেকে গেছে, কিন্তু থেকে গেছে। আমি সেই প্রতীকটার কথা বলছি। অভয়া হচ্ছে আজকে একটা সিম্বল, সিম্বল অফ হোয়াট? সিম্বল এগেনস্ট এক্সপ্লয়টেশন, ইনজাস্টিস, ফাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অ্যান্ড ইনজাস্টিস, এই অপরাধের বিরুদ্ধে। এবার জাস্টিস, যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানটা উঠছে, আমি ভাবছিলাম আজকে আস্তে আস্তে 3 রকমের স্লোগান উঠছে। জাস্টিসের 3টে ভাগ। নাগরিক সমাজ জাস্টিস চাইছে, রাজনৈতিক দল জাস্টিস চাইছে, শাসক দলও জাস্টিস চাইছে। 3টে জাস্টিসের একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, গুণগত পার্থক্য আছে, বোঝার চেষ্টা করুন। কীরকম? প্রথম জাস্টিস, নাগরিক সমাজ, জাস্টিসটা কি চাইছে? অবিচার, অভয়ার বিরুদ্ধে যে অবিচার হয়েছে তার বিচার চাইছে। রাজনৈতিক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে অবিচার করেছে তার বিরুদ্ধে, অভয়াকে নিয়ে, তার বিরুদ্ধে বিচার চাইছে। বেশ। আর মমতা বন্দ্যোপাধ্যায়রা তারাও বিচার চাইছে। কি বিচার চাইছে? তারা যে অবিচার অন্যায় করেছে তার যাতে বিচার না হয় সেই বিচারটা চাইছে। মানে কার্যত এবার আপনি ভাবুন, অবিচারের বিচার না হয়। এবার মানুষ এটা বুঝেনি
যে বিচারটা কিভাবে ভাগ হলো, দুজনের সুর মিলে গেল যে একদম অভয়া কেন্দ্রিক এবং তার বিরুদ্ধে ইনজাস্টিস। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জাস্টিসের কল, সেই জাস্টিসের কলটা হচ্ছে যে তিনি ইনজাস্টিস করেছেন, তার বিরুদ্ধে কোনো জাস্টিস করা যাবে না। এবার এই যে টটোলজিটা তৈরি হয়েছে, এতে মানুষের কাছে একটা জিনিসই ফুটে উঠছে, সেটা হচ্ছে ক্রমশ জিনিসটা হাস্যকর করে ফেলছেন শাসক। যতদিন যাচ্ছে তার প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে তিনি প্রথম থেকে শেষ অবধি অবিচারিক রাখেছেন। আপনি পুলিশ কমিশনারের কথা বললেন, আমি বলি, আমি পুলিশ কমিশনারকে ডাইরেক্টলি বলছি না, আচার্য চাণক্য তার একটি ধর্মাধিকরণে বলেছিলেন অমাত্য, ওর মতো অমাত্য হচ্ছে গরু, ইজ এ কাউ। কেন বলছেন? কেন বলছি? তার কারণ গরু নিজের গণ্ডির বাইরে যায় না, অমাত্যরাও নিজেদের গণ্ডির বাইরে যায় না। এটা চাণক্য আজ থেকে 2500 বছর আগে বলেছিলেন। এহানো গণ্ডিবদ্ধ অমাত্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো রেখে দেওয়ার একদিকে মুখে বলছেন চিকিৎসকদের দাবি সমর্থন, তার কারণ তিনি গণ্ডির বাইরে যাবেন না। চাণক্য 2500 বছর আগে বলেছেন ওই গণ্ডির মধ্যেই তিনি ঘুরপাক খেয়ে যাবেন। তার মানে উনি বিচার চান না, গণ্ডিবদ্ধ জীব চান। হ্যাঁ, তাই তো অনুগত পোষা জীব চান, একদম পরিষ্কার। তাই অঙ্কন, আমি আমার নিজের কথা বললাম না, এটা কিন্তু আচার্য চাণক্যের কথা এবং একটি ধর্মাধিকরণ থেকে নিয়ে বলছি। বেশ অঙ্কন, কথা শুরু করবার সময় শুরুতেই অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় একটা ভোটের অহংকার ছিল, শুনেছেন নিশ্চয়ই। ওই অহংকারটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র সম্পদ। আমরা এত ভোটে জিতেছি, কে সরাবে আমাদের? আরও 2 বছর পর বিধানসভা নির্বাচন, আরও 5টা ধর্ষণ হয়ে যাক না, কে আটকাবে আমাদের? এইটা হচ্ছে অনির্বাণদের মেজাজ, বুঝতে পারছেন তো? আর সেই মেজাজে না বলেছেন আপনি এ রাজ্যে ধর্ষণ হলে অন্য রাজ্যে বুঝতে পারবেন মতো করে। আরে আপনি এ রাজ্যে ধর্ষণ হলে আপনার মতো করে বিজেপির হয়ে শুনলাম না, বিজেপির হয়ে কোটান কোট নরেন্দ্র মোদির ভাষায় মুজরো যত খুশি নাচুন, আমার কোনো আপত্তি নেই। অনির্বাণ, আপনি কি রোজ বিজেপি কে কোনো আপত্তি নেই? সকালে উঠে বিজেপি আমার মুখে শব্দ বসাবেন না, আমার মুখে শব্দ বসাবেন না। সকালবেলা হতে পারে আমি ভয় পাই সাবির মল্লিককে নিয়ে কথা বলতে, কি করেছে সেটা জেনে আপনি ভয় পান, জেনে নিতে ঠিক করে গণদর্শকদের মালা পরানোর ঘটনা নিয়ে কথা বলতে কোনো অন্যায়ের বিচার হবে কি চাকরি হারানোর ভয় পান, কিন্তু আপনি আমার কথায় আমার মুখে আপনার শব্দ বসান। অঙ্কন আমার প্রশ্ন, আমি আপনার ভয়টাকে সম্মান করি বলছি অনির্বাণ, আমার আপনি অনেক কিছু ভয় পেতে পারেন, আমি আসলে ভয় পাই না, আমি আপনার শব্দ আমার মুখে বসান না, আমার অন্য কোনো ভয় নেই, বরঞ্চ আমার একটা নির্ভয় আছে। কি যদি ভয় না থাকে ভারতীয় গণতন্ত্রের সাবির মল্লিককে নিয়ে কথা বলেন, হিটলারের মল্লিককে নিয়ে কথা বলুন যদি ভয় না থাকে। অঙ্কন, ভয়টা আসলে অনির্বাণ দাদের নয়, ভয়টা হচ্ছিল কারণ অনির্বাণ দাকে তৃণমূল কংগ্রেস এখন গতকালকের পর থেকে বলেও দিয়েছে যে তৃণমূলকে সমর্থন করেও কেউ বলতে পারবে না, সুতরাং বলবে একজন পার্টির মতামত বলে গণ্য হবে, কিন্তু এই পার্টির মতামত বলে গণ্য হবে, সে একটা ভোটের অহংকার বা সেই রকম একটি মানে ঔদ্ধত্য ভরা আমি কথা বলতে পারি, যেটা চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী তিনি বলেছেন যে এই আন্দোলনকে 2026 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মানে আমি এটার সাথে বুঝতে পারলাম না, 2026-এর বিধানসভা ভোট নির্বাচন রয়েছে, তার সাথে এই আন্দোলন এবং এই ইস্যুর কি সম্পর্ক রাজ্যের শাসক দল খুঁজে পাচ্ছে আমি বুঝতে পারলাম না। এবার যদি একটু পুরনো দিনের সংবাদপত্র ঘেটে দেখা হয় তাহলে দেখা যাবে সিঙ্গুরে তাপসী মালিকের ওই ধরনের নারকীয় পরিণতির পর বিধানসভায় রীতিমতো তাণ্ডব চালিয়েছিল তৃণমূল কংগ্রেস। মানে তাণ্ডব বলতে তারা বয়কট করেছিল, এই মিছিল করেছিল, কেন না শোক প্রস্তাব আনা হয়নি বলে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা নিয়ে বলেছিলেন ওই বিধানসভার সামনে গিয়ে ধর্ণা দেব, সেদিনকে আইনটাই ছিল না। না এবার আমার এটাই কথা, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বরূপকে দেখেই তো মানুষ 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়েছিলেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চরিত্রটার জন্যই তো বিরোধী থেকে তুলে এনে শাসক বানিয়েছিলেন। তাহলে তাপসী মালিকের সময় যে রোলটা আপনি প্লে করছিলেন, আজকে আপনি শাসক হয়ে আপনি কি করে বদলে গেলেন? আপনি আজকে অভয়ার জন্য একটা শোক প্রস্তাব আনতে পারলেন না, তাহলে আপনি কি নিজের চরিত্রের সাথে, আপনি নিজের নীতির সাথে, নিজের আদর্শের সাথে, এবং যে মানুষ বাংলার যে মানুষ আপনাকে বিরোধী থেকে ভরসা নিয়ে শাসক বানিয়েছিল তার সাথে আপনি প্রবঞ্চনা করলেন না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখুন তৃণমূল কংগ্রেসের কাছে ধর্ষণটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে গেছে। এই যে রেপ কালচার, যেটা অনির্বাণ দাও বলে, রেপ কালচারটাকে কিভাবে আজকে এরা প্লেস করছে দেখুন।
একটা ভরা সমাবেশ নাকি ধর্ষণের বিচার চাওয়ার সমাবেশ? সেইখানে ধর্ষিতার মুখ্যমন্ত্রী বলে দিলেন ধর্ষিতার ফাঁসি চাই, মেনে নিলাম। একজন মানুষ তৃণমূল কংগ্রেসের, তিনি মঞ্চ আলো করে বসে আছে মহিলা প্রতিনিধিরা, উনি বলছেন যে যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির সমালোচনা করছে সকালবেলায় উঠে গেট খুলে দেখবেন আপনার মা বোনের বিকৃত ছবি আপনার দরজার সামনে টানিয়ে দিয়ে আসবো, আপনি খুলতে পারবেন না। সেই লোকটাকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। আমি একটু একটু থামাচ্ছি অনির্বাণ, এই 1 বছরের সাসপেনশনটা কি বিজেপিকে দেখে শেখা? মানে বিজেপি কি 1 বছর সাসপেন্ড করে, বা ওরা কি 6 মাস সাসপেন্ড করে, তাই তৃণমূল 1 বছর করেছে? না, ব্রিজভূষণ সিংকে কি করেছে? আচ্ছা, বলে বসে ব্রিজভূষণ সিংকে দেখে, ওরা বলে ব্রিজভূষণ সিংকে দেখে, আমি বলিনি, তারপর তুলে বসায়। আচ্ছা, আমি বলিনি গণধর্ষকদের মালা পড়া বলে দিই তুলনাই করতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখুন, আমার একটাই কথা হচ্ছে, না বলতে হবে, আমার অনির্বাণ দা, এখন সমস্যাটা হচ্ছে আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, তৃণমূল কংগ্রেস দিকে দিকে স্লোগান তুলে ভোট চেয়েছিল। এইবার যাবতীয় ঘটনার তুলনা টানতে তৃণমূল কংগ্রেস না, মানে যদি আমি বলছি যে কোনো সমাজের নিকৃষ্টতম ঘটনা, সেইটাকে আজকে তুলনা টেনে এই তৃণমূলকে ডিফেন্ড করতে হচ্ছে। দাদা, আমি এটা তো বলছি, ওরা তার মানে কি তাদের মালা পড়া আপনি ভণ্ডামো বলছিলেন, শব্দ ব্যবহার করছিলেন, এটা কি ভণ্ডামো বলবে? একদম ঠিক। ও এখানে বসে যেটাকে নিকৃষ্ট বলছে, অনেক ধাপে আমি কোন ধাপ কি না পারি যাই না, তুমি কোন ধাপে আছো তোমার আলোচনাটাকে ঘেটো না। মালা পরিয়েছে তোমার নেতারা, শুনুন না, শুনুন না অনির্বাণ, বলছি ওরা তো মালা পরিয়েছেন, আপনার চোখে শুনুন, আরে শুনুন, ওদের মালা পরানো নিয়ে, এইটুকু বলেন না, আপনার চোখে কি সেটা ভয়ঙ্কর অপরাধ, ভণ্ডামি না, ভয়ঙ্কর অপরাধ। তারপরে যদি ওই মালা ভণ্ডামো কিনা বলুন, শুনুন না অনির্বাণ, আমি চাই না অঙ্কন সমর্থন করেন। আমি দলের প্রতিনিধি, তোমার মতো নয়, তোমার মতো সিভিক তৃণমূল কংগ্রেসের সাপোর্টার নয়, সিভিক সাপোর্টার নয়, আমি দলের প্রতিনিধি, আমি দলের প্রতিনিধি ভাই, আমার বলার একটা আছে। আমি শেষ করি। আমরা এই যে আমি কেন অঙ্কন দত্ত বিজেপির প্রতিনিধি হয়ে এখানে বলতে পারছেন যে যারা মালা পরিয়েছে বিজেপির লোক যদি হয় নিকৃষ্টতম অপরাধ, বিজেপির লোকেরাই ধর্ষণ করেছে। আরে ভাই এক সেকেন্ড শোনো রে ভাই, আরে এইখানে কথা ঘুরিয়ে দিলে হবে না, শোনো কথা ধৈর্যটা ধরো, এত ঝাল লেগেছে কেন? ধর্ষকদের জন্য বলতে জিভ চুল করছে, তোমাদের সরকারি মুক্তি দিয়েছে, বিজেপি সরকারি মুক্তি দিয়েছে, এটা হচ্ছে না, এদের সমস্যা বিজেপির নেতারা মালা পরিয়েছে, এটা অনির্বাণদাদের এটা অনির্বাণদা বা এদের ক্ষেত্রে সমস্যাটা এটা হচ্ছে, ধরুন অরিজিৎ সিং বললেন যে এক সেকেন্ড, অরিজিৎ ধর্ষণ করেছিল ব্রিজভূষণ, এবার আপনি ব্রিজভূষণ বলুন। এখন এটাই সমস্যা হচ্ছে, ধরুন অরিজিৎ সিং একটা গান গাইলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, ধর্ষণের প্রতিবাদে, সাথে সাথে দেখলেন কুণাল ঘোষের সেইখানে মনে হয়ে গেল যে বাবা, আমি বুঝতে পারলাম না, কুণাল ঘোষের আপত্তি হয়ে গেল, তৃণমূল কংগ্রেস গিয়ে অরিজিৎ সিংকে নানা রকমের গালমন্দ করতে শুরু করলো। শ্রেয়া ঘোষাল বললো আমি এই ঘটনার প্রতিবাদে আমি কলকাতার একটা শো ক্যান্সেল করছি, শ্রেয়া ঘোষালও এদেরকে তৃণমূলের চোখে চক্ষুশূল হয়ে গেল। মানে ধর্ষণের বিরুদ্ধে বললে ধর্ষকদের মুক্তাঞ্চল চান। হ্যাঁ, এবার আমি এই জায়গাটা আমি জাস্ট এই জায়গাটা বলতে চাচ্ছি, ধরুন আপনি নিকৃষ্টতম উদাহরণ তুলছেন, আমি বলছি একটি নিকৃষ্টতম উদাহরণের আমি নিজে নামটা করছি, যেটা অনির্বাণদা করেনি, বদলাপুর মহারাষ্ট্রের ঘটনা। আপনি বদলাপুরে যা হয়েছে নিকৃষ্টতম ঘৃণ্যতম অপরাধ, কিন্তু কিছুদিন আগে নাসিকে যখন হলো তখন 2 সপ্তাহের মধ্যে সেই দোষীকে ফাঁসি দেওয়া হলো। অন্য আইন আনতে হয়নি তো, ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে আইন রয়েছে, সেই আইনেই তো যদি ফাঁসি দেওয়া গেল 2 সপ্তাহের মধ্যে, পশ্চিমবঙ্গে আমি বলছি শুধুমাত্র আগস্ট মাসে অভয়ার সাথে এই বাংলায় আরো 39টি ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে।
সবকটা তো সিবিআই তদন্ত হচ্ছে না অনির্বাণ বাবু। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন 39টি ধর্ষণের ঘটনার সাথে অভিযুক্তদের 1 সপ্তাহের মধ্যে শাস্তি দিতে পারলেন না? উনি এটাকে এন্ডোর্স করছেন। এবং শুধু তাই নয়, 13 বছর ধরে, এই যে আজকে নাটকটা হলো বিধানসভায় যে আমরা 10 দিনের মধ্যে ব্যবস্থা করব, আমি চ্যালেঞ্জ করছি, কাটোয়ায় এই মাসে ধর্ষণ হয়েছে, মানে আগস্ট মাসে, ধর্ষক তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত বলে তাকে ধরা হয়নি। তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত একাধিক ধর্ষক রয়েছে। মধ্যমগ্রামের ঘটনা বলতে পারি, বালুরঘাটের ঘটনা বলতে পারি। ক্ষমতা থাকলে এই মেরুদণ্ড, যেটা আজকে ডাক্তার সমাজরা, চিকিৎসক সমাজরা তুলে ধরেছেন, এই মেরুদণ্ড আজকে যেমন সিপিরও নেই তেমন পিসিরও নেই। যদি মেরুদণ্ড থাকে তাহলে চ্যালেঞ্জ করছি, ওই যে বালুরঘাটে আপনার যে তৃণমূল কংগ্রেসের কর্মী একটি বোনকে, একজন নাবালিকাকে ধর্ষণ করে প্যান্টের দড়ি দিয়ে গলা আটকে খুন করলো, প্রথমে তার ফাঁসি দিন। যদি আপনি শাসক হয়ে থাকেন, আপনি শাসক নন, আপনি 13 বছর ধরে ধর্ষণকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেছেন। আমরা এই কথা বলতে পারি 2021 সালের পর সাবারকার লিখে গেছে ধর্ষণকে পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করার কথা। আগে নিজেরা যেটা করেছো অন্যখানে চাপিও না। তোমরা প্রত্যেকটা জায়গায় ইউজ করেছো। ধর্ষণ থেকে শুরু করে লখনৌতে প্রত্যেকটা জায়গাতে তোমরা প্রত্যেকটা জায়গায় ধর্ষণকে তোমরা ব্যাপার হিসেবে ব্যবহার করেছো। তোমরা ধর্ষকদের মালা পরানো দল ভাই, তোমরা ধর্ষকদের মালা পরানো দল। তোমরা এই আন্দোলনকে তোমাদের কিছু না বলে দিচ্ছি। এই ডাক্তারদের সমাবেশেও তোমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না, এটা খেয়াল রেখো। এই ডাক্তারদের সমাবেশে ওই পদবীদেরকে চিকিৎসা করে ডাক্তার কাউকে ঢুকতে দিচ্ছে না। ক্ষমতা হবে তাকে অ্যারেস্ট করার, যে যা করবে করবে, তোমাদের এখানে কেউ ঢুকতে দেবে না। বলুন অ্যান্টি রেপ যে কোনো মুভমেন্টে বিজেপি কো ভাগিয়ে দেবে, ভাগিয়ে দিচ্ছে। সাপোর্ট করেন না হলে এই মানসিকতা। আরে ভাই রেপকে তোমরা রেপিস্টদের মালা পরাও, মাননের বিকৃত ছবি টানিয়ে দেব, সবথেকে খারাপ কথা। ব্রিজভূষণকে কি করেছো? আমি ব্রিজভূষণকে কি করেছো? এক সেকেন্ড। এবং সবথেকে আমার খারাপ লেগেছে কালকের এই ঘটনায়, একজন মানুষ বলছেন মা বোনেদের বিকৃত ছবি টানিয়ে দেব। মঞ্চে বসে থাকা মায়েরা তৃণমূল কংগ্রেসের মাতৃশক্তি বলে আমি বলছি, তাদের উচিত ছিল এই মানুষটাকে সাথে সাথে জুতো খুলে মারার। তারা হাততালি দিচ্ছে। এরা মহিলা, এরা কারা? আপনি আপনার রাজনৈতিক সত্তার জন্য মনুষ্যত্বের সত্তাকে, নারীত্বের সত্তাকে বিসর্জন দিলেন। গেস্টাপো দীক্ষা, ওটা এসএস দীক্ষা, ওটা হিটলারের জার্মানিতে পাওয়া যায়। আপনাকে একটু ফিরে কি পড়ে নিতে হবে। ওরকম হয়। আমি সুমন রায়চৌধুরীর কাছে আসবো। সুমন রায়চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, এই অনির্বাণ এতক্ষণ ধরে দেখলাম আমি বিভিন্ন রাজ্যের উদাহরণ আসছেন। আমার একটা অসাধারণ জিনিস মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দেখে, ওরা একটা কম্পিটিটিভ রেপ কালচার চালু করতে। একদম বদলাপুর এরকম হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে এর থেকে ভয়ঙ্কর করতে হবে। আচ্ছা, ব্রিজভূষণ এরকম করেছে, তাহলে এখানে এর থেকেও ভয়ঙ্কর করতে হবে। আচ্ছা, অমুক জায়গাতে মালা পড়েছে, তাহলে আমরা বিধানসভাতে নামটাই উল্লেখ করব না। মানে গোটা ভারতে যে রাজ্যে যে রাজ্যে, সেটা বিজেপি শাসিত হোক অথবা না হোক, বিজেপির লোক থাক অথবা না থাক, যতটা ঘৃণ্যভাবে ধর্ষণ করা যায় পশ্চিমবঙ্গে তার থেকেও ঘৃণ্যভাবে ধর্ষণ হবে, আর তার থেকেও ঘৃণ্যভাবে প্রমাণ লোপাট হবে। আর তার জন্যই ডাক্তাররা পথে নেমেছেন। কিন্তু ডাক্তারদের সমর্থন করার মুখ্যমন্ত্রীকে এই মিছিলেও দেখা যাচ্ছে না, মিছিলকে এগোতে দিতে একটা অর্ডার দিতেও দেখা যাচ্ছে না। রহস্যটা কোথায়? মানুষের ঘৃণা যখন বাড়তে থাকে না, বাড়তে 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 সেটা জনরোষে পুঞ্জীভূত হয় এবং জনরোষ থেকে গণ আন্দোলনের সৃষ্টি হয়। আজকে সেই 14ই আগস্ট রাত্রিবেলা যখন পদ দখল করেছিল বাংলার মা বোনেরা, সেই দিন থেকে কুকথা, কটূক্তি, তির্যক মন্তব্য, এক প্রাক্তন মুখপাত্র যাকে আমি একটা সাইকোপ্যাথ মনে করি বলতে শুরু করেছিল। কি বলেছিল? মা বোনেরা সেলফি তুলতে গেছে। বাংলার মা বোনেরা রাস্তা দখল করে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে বিচারের দাবিতে যে সারা রাত পথে বসেছিল, সেখানে শাসক দলের প্রাক্তন মুখপাত্র বলেছিল মা বোনেরা সেলফি তুলতে গেছে। আর আমরা যারা বিরোধী কর্মীরা ওদের যখনই আঙুল তুলে ভুল খুঁজে বার করার চেষ্টা করি, ভুল খুঁজে দেওয়ার চেষ্টা করি, তখন তির্যক মন্তব্য করে সেই প্রাক্তন মুখপাত্র, একটা সাইকোপ্যাথ, বলে আমরা নাকি শার্লক হোমসের বংশধর।
বাংলাতে এই অবস্থা, শাসক দলের শার্লক হোমসের বংশধর, কিন্তু আপনি যে মুখপাত্রের কথা বলছেন আমি জানি বলে বলছি, তিনিও একজন চিকিৎসকের বংশধর। তার চিকিৎসক পিতার আত্মা শান্তি পাচ্ছে বলে আমার মনে হয়। সেই সত্তার বেঁচে নেই। যাই হোক, শাসক দলের ঘনিষ্ঠ কেউ চিত্র প্রযোজক, কেউ প্রাক্তন পরিচালক একজন বলেই ফেললেন সেই দিন রাতে বিভিন্ন বিউটি পার্লারে বিউটিশিয়ানদের অভাব পড়েছিল। মাইন্ডসেটটা ভাবার চেষ্টা করুন। উদয়ন গুহ কি বলেছে গতকাল মঞ্চে, যেটা অঙ্কন বলছিল, কি উক্তি করা হয়েছে, এর থেকেই তো বোঝা যায় একটা সাইকোপ্যাথ আর একটা মেগালোম্যানিয়াক, এই দুজনের কম্বিনেশনকে ঝেলতে হচ্ছে বাংলার নাগরিকদের। তাই যা হবার তাই হবে। যে দলের লোকেরা একজন ধর্ষিতা সম্বন্ধে, যে দলের মহিলা সাংসদ বলতে পারে ক্লায়েন্টের সঙ্গে গন্ডগোল হয়েছিল বলে ওই ঘটনাটা ঘটেছে, একজন মহিলাকে তার ব্যাকগ্রাউন্ড না জেনে তাকে বারবনিতা বানাতে পারে, যে দলের নির্বাচিত জনপ্রতিনিধি যিনি নিজে একজন ডাক্তার, সেই দল থেকে কি আশা করো তোমরা অনির্বাণ? আমরা বাংলার মানুষ কিছু আশা করি না। তাহলে 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 সুমনবাবু, এখানে তাহলে পরবর্তী প্রশ্ন, দলের থেকে কোনো আশা নেই তো? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় স্বেচ্ছায় না নিজে নামবেন, মানে গদি ছাড়বেন, না বিনীত গোয়েলের মতো একটা অমাত্যকে নির্মলবাবু ভাষায় বলছি গদি থেকে নামতে দেবেন বা নামাবেন? না, আমি একটা কথা, বিচারটা পাবে কিভাবে বাংলার মমতা? নাকি 2 বছর অপেক্ষা করবে? না না, মানে আমাদের কি ভোটের জন্য অপেক্ষা করতে বলছেন? আমি একটা ছোট্ট কথা বলছি, অনির্বাণ আছেন ওদিকে, ছোট্ট কথা বলছি। আমি আপনি এক লাইনে শেষ করার সুযোগ পাবেন, যথেষ্ট সুযোগ পাবেন, আমি দিচ্ছি সুযোগ। আপনি পাবেন না এমন না, ভাববেন না আমি অনির্বাণের কাছে চলে যাচ্ছি। অনির্বাণ, সুভাষ চক্রবর্তীকে একটা ইন্টারভিউ করতে গিয়ে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, এই যে আপনি, আপনার বিরুদ্ধে তো অভিযোগ ওঠে আপনি প্রমোটার বা দলে, আপনার দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না এমন অনেক লোকের সঙ্গে মেলামেশা করেন, কারণটা কি? আপনার দল আপনাকে এত বারণ করে, শোনেন না কেন? তিনি আমাকে বলেছিলেন, সুমনবাবু বলেছিলেন যে গরিব রিক্সাওয়ালা মেয়ের বিয়ের জন্য 10,000 টাকা সাহায্য চাইতে এসছে। এখন আমার সামনে দুটো রাস্তা খোলা আছে, পাড়ায় যে প্রমোটার বাড়ি তুলছে তাকে বলা ওর বিয়ের 10,000 টাকা দিয়ে দাও, অথবা ওকে বিপ্লবের জন্য অপেক্ষা করতে বলা। আমার দ্বিতীয়টা বাস্তব দাবি বলে মনে হয় না বলে, বাস্তব সমস্যার সমাধান বলে মনে হয় না বলে আমি প্রথমটায় যাই। এতে দলের আপত্তি আছে, স্বীকার করেছিলেন দলের আপত্তি আছে। আমিও আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে যে মানুষগুলো এখন বিচার চাইছেন তাদের বাস্তব সমস্যার সমাধান হবে 2 বছর অপেক্ষা করে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন, তারপর নামবেন, তারপর বিনীত গোয়েলকে নামাবেন, এভাবে হবে? বাস্তব সমস্যার সমাধানটা দেখান আমাকে। অনির্বাণ, তুমি প্রচণ্ড পড়াশুনো করো, ইতিহাস ঘাটো, বড় বড় মানে অটোক্র্যাটরা কোনো দিন নির্বাচন বা জনমতের ভিত্তিতে গদি ছাড়েনি। তাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে কান মূলে গদির থেকে নামাতে হয়েছে। ঠিক সেই হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, তারাও সেই লেভেলের। আমি কাদের সঙ্গে, মুসলিনীর সঙ্গে যদি এম আছে বলে মমতার তুলনা করি, এটা আমারই অজ্ঞতা, আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু ক্যারেক্টারটা তো একই ক্যারেক্টার। আমার খালি একটাই, এই প্যানেলের মাধ্যমে তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে একটা অনুরোধ আমি আজকে সঞ্চালকের মাধ্যমে করতে চাই। দেখুন, অনেকগুলো দুর্নীতির মামলা পশ্চিমবঙ্গে তথ্য প্রমাণ লোপাটের চাদরে ঢাকা পড়ে গেছে। আমি সিবিআই এর আধিকারিকদের পূর্ণ সম্মান জানিয়ে এই প্যানেলের মাধ্যমে আবেদন করছি, অন্তত এই ঘটনাটা যেন, আমি জানি 14 তারিখ রাত্রিবেলা কিভাবে ভাঙচুর করা হয়েছিল, আমরা সবাই জানি আরজিকর হাসপাতালকে, পিডব্লিউডিকে কিভাবে কাজে লাগিয়ে ওখানে প্লেস অফ অকারেন্সের নেচার চেঞ্জ করা হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু যেভাবে হোক এই যে বোনটি চলে গেছে, একে নিজের বাড়ির মেয়ে ভেবে এবার যেন তদন্তকারী সংস্থা এবং আদালত তীক্ষ্ণ নজর রাখে কিভাবে এই বাংলার দুর্বিনীত শাসক গ্যাং, এটা একটা শাসক দল নয়, এই শাসক গ্যাং, এদের ওপরে যেন নজর রাখে যাতে কোনো ধরনের তথ্য প্রমাণ আর ফার্দার লোপাট করার সুযোগ বাংলার মাননীয় না পান। বেশ, আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাবো। অনির্বাণ, আপনার হাত তোলা দেখেছি, আমি আসবো আপনার কাছে, সুযোগ দেবো। অনির্বাণ চৌধুরী এখনো পর্যন্ত এ রাজ্যের সবকটি রাজনৈতিক দল তারা এই ঘটনার বিচার চেয়েছে, এর মধ্যে সত্যি কোনো ইতর বিশেষ নেই, সবই একই রকম, মানে আপনারাও চাইছেন, কংগ্রেসও চাইছে। আমার প্রশ্নটা খুব সোজা, আমি সুমনবাবুকে যে প্রশ্নটা শেষ করেছি ওটাই আপনাকে করছি শুরুতে, এই বিচারটা পাওয়া যাবে কিভাবে, বাস্তব পথটা? তৃণমূল চেয়েছে, নির্মলবাবু স্মরণ করে দিলেন। হ্যাঁ অনির্বাণবাবু প্লিজ। আচ্ছা, আইনজীবী অনির্বাণ যেটা অন্য রাজ্যের সঙ্গে একটা কম্পারেটিভ বিষয়টা আনছিল,
আমি ওকে একটু স্মরণ করিয়ে দিই, একটা বাংলা ভাষায় প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। নিজের রাজ্যে যে প্রতিদিন ক্রাইম কালচার এবং রেপিসিয়াস কালচারকে ম্যানুফ্যাকচার করছে, আগে তার সমালোচনাটা অনির্বাণকে করতে বলুন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই ঘটনার পরে এর আগে নির্মলতা বললেন যে নিজেদের অপরাধকে ঢাকার জন্য জাস্টিস চাই, এই বলে নাটক করতে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো নাটক। এবং এই যে বিধানসভায় বারবার বলছেন যে ফাঁসি দেওয়ার বিল আনবো, এইটা তো একদম মানে কি মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। কারণ এটা খুব যুক্তি বলে, সংবিধান বলে, ভারতের সংবিধান বলতে একটা বিষয় আছে। আপনি যদি সংবিধানটা দেখেন, সেখানে দেখবেন লিস্ট 1 এন্ট্রি 2-তে সংবিধানে বলছে যে অপরাধমূলক কাজের ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে পার্লামেন্ট, আর জনশৃঙ্খলা বা পাবলিক অর্ডার এই রক্ষায় আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে বিধানসভার হাতে। কিন্তু সেই আইনে মৃত্যুদণ্ড রাখার কোনো ক্ষমতা এই বিধানসভার হাতে নেই। সুতরাং এটা চেষ্টা হয়েছিল 2019 সালে অন্ধ্রপ্রদেশ সরকার এবং 2021 সালে মহারাষ্ট্র সরকার এই ফাঁসির বিল এনেছিলেন, কিন্তু সেই ফাঁসির বিলটা বিল হয়ে পড়ে আছে, সেটা আইনে পরিণত হয়নি। এ নিয়ে সুপ্রিম কোর্টেরও রায় আছে দুটো, 1957 সালের একটা রায় এবং 1983 সালের একটা রায়। সুতরাং সেই রায়ে আমি ডিটেলে যাচ্ছি না। সুতরাং এই যে বলছেন ফাঁসির বিল আনবো, ওটাকে আইনে পরিণত করবো, এটা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং এটা আরো একটা নাটক এবং আর সংবিধানের সঙ্গে একটা চিটিং, প্রতারণা। উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ভারতবর্ষের সংবিধানকে চিট করছেন, মানুষকে চিট করছেন। উনি যদি কমিটেড টু দ্য পিপল হন, উনি যদি জাস্টিস দেওয়ার ক্ষেত্রে কমিটেড হন, তাহলে উনি প্রথম থেকেই কমিটেড হতে পারতেন। এইসব মিথ্যার আশ্রয় কেন নিতে হচ্ছে? এটা প্রথম কথা। 2 নম্বর যেটা হচ্ছে, আজকে ডাক্তারবাবুরা ওই প্রতীকী মেরুদণ্ড পুলিশকে দিতে গেছে, তো তার মানে কি পুলিশের মেরুদণ্ডটা নেই? মুখ্যমন্ত্রীর পেয়ারের বিনীত গোয়েলের মেরুদণ্ডটা নেই, তাহলে মেরুদণ্ডটা গেল? মেরুদণ্ডটা জমা হয়ে আছে যার কাছে। বিনীত গোয়েল অন্যতম লক্ষ্য, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ওই বিনীত গোয়েলের মেরুদণ্ড বা কলকাতা পুলিশের মেরুদণ্ড যার কাছে জমা হয়ে আছে সে। ওই যে নবান্নে বসে সমস্ত ব্লুপ্রিন্টটা, আমি আগের দিনও বলেছি, আজও বলছি, যে নির্মলতা বললেন না যে গন্ডিবদ্ধ জীব চান শাসক, তো গন্ডিবদ্ধ জীবটা কেন চান? নিজের কোন ভেস্টেড ইন্টারেস্টকে চরিতার্থ করতে হবে, সেজন্য এইরকম পোষা কুকুরদের দরকার হয়। তাই জন্য এই বিনীত গোয়েলের মতো পোষা কুকুরদেরকে রেখে দিয়েছেন, যারা প্রথম থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। যদি তিনি পাবলিকের প্রতি কমিটেড হতেন, তাহলে তিনি প্রথম দিন বিনীত গোয়েলকে বলতেন যে আত্মহত্যার তত্ত্বটা কেন চালানো হয়েছিল, কেন বডি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর হলো, কেন 17 তারিখ আমি একমত। কারণ রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর, দুর্ভাগ্যজনক মৃত্যুর পর যে মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা পরবর্তীকালে মৃত্যুই প্রমাণিত হয়েছে, সেটা কোনোভাবেই আর হত্যার ঘটনা প্রমাণিত হয়নি। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার প্রসূন মুখার্জিকে সরাতে বলেছিলেন, ঠিক সেভাবেই তাকে বিনীত গোয়েলকে সরানোর দাবির বিরোধিতা করতে দেখলাম। মানে তার মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখটা দেখতে পেলাম। আমি অনির্বাণ হাত তুলছিলেন, আমি জিজ্ঞাসা করবো, তারপর অঙ্কনের কাছে যাবো। অনির্বাণ, একটাই পয়েন্ট বলার, সুমনদা যেভাবে সিবিআইকে অলস হয়ে একটু এসো না করে খুব আদরের স্বরে অনেক কিছু বলছিলেন, সিবিআই কোন রকম আপনারা বিনীত গোয়েলকে সরাচ্ছেন বলে দিন, উত্তরটা দিন। হ্যাঁ, তথ্য বিনীত গোয়েলকে সরাবেন? শুনে নিন না আপনারা রিজওয়ানুর কাণ্ড, সিঙ্গুর, সব আন্দোলনের সময় বলেছিল বাংলার মাননীয়া, ওগুলো মানুষের আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন। আজকে যখন মামনেরা রাস্তায় নামছে, এই দুর্নীতিরা বলছে এগুলো নাকি রাজনৈতিক আন্দোলন, এটা নাকি রাজনৈতিক আন্দোলন। বিনীত গোয়েল হচ্ছে অ্যাক্টিং মেয়র, মেয়র হিসেবে উনি কাজ করছেন, উনি শ্যাডো মেয়রের ভূমিকা পালন করছে। বিনীত গোয়েলকে সরাবেন কি করে? বিনীত গোয়েলকে সরাতে পারবেন না। তো আজকে এই যাবতীয় দুর্নীতি, খুব সিবিআই আজকে 3 সপ্তাহ যারা এমন দিন ঘরে ঘরে গুনছেন, যেমন দিন ধরে ধরে গুনছেন সিবিআই এর 3 সপ্তাহ, এরা কি কলকাতা পুলিশ তদন্তভার হাতে নেওয়ার পর এরকম ধরে ধরে প্রত্যেকটা তদন্ত, প্রমাণ, তথ্য লোপাট করে দেওয়ার কাজটা করেছেন? সিবিআইরই বা এত সময় লাগছে কেন? এই প্রশ্নগুলো উঠছে এবং চিকিৎসকরাই সিবিআই অভিযানের পর, সিবিআই এর দপ্তরে অভিযানের পর হঠাৎ আজকে লালবাজারে গেলেন কেন, সে প্রশ্ন তো উঠছে। তারা তো নিজেরাই বলছেন তথ্য প্রমাণ লোপাট করা কমিশনারের পদত্যাগ চাই। অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা চিকিৎসকরাও বিশ্বাস করছে। আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনাদের উত্তর দেখব।
কত শতাংশ, কিভাবে উত্তর দিলেন? যে ভণ্ডামির কথা বলে শুরু করেছিলাম বিধানসভাতে, ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল আইন আনতে চায় 10 দিনে ফাঁসি ধর্ষকের জন্য। বিধানসভাতে শোক প্রস্তাবে নামটুকুও করতে পারে না আরজি কর কাণ্ডের। অভয়ার নাম নেওয়া তো অনেক দূরের কথা। 93% বলেছেন হ্যাঁ, না বলেছেন 7%। ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল। ফেসবুকে এবার এক্স হ্যান্ডেলে পরিসংখ্যান। এক্স হ্যান্ডেলে 72% মনে করছেন হ্যাঁ ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল, আর 28% মনে করছেন না। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যান। 2 ঘন্টায় 63,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 93% মনে করছেন ভারতের সবচেয়ে ভণ্ড দল তৃণমূল, 7% তৃণমূল নয় অন্য কোনো দলের দিকে রয়েছেন, অর্থাৎ তারা ভণ্ড বলে মনে করছেন। আমার আজকের এই বিতর্ক শেষে একটাই প্রশ্ন, এই প্রশ্ন আমার আজকে ব্রহ্মাস্ত্র, এবং সে ব্রহ্মাস্ত্র আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের জন্য রেখে যাচ্ছি। দেখুন তো এই প্রশ্নের কোনো উত্তর মমতা এবং তার দল দিতে পারেন কিনা। আমার আজকের ব্রহ্মাস্ত্র, বিচারেও আছে, বিনীতেও আছে। মমতা বিচারেও চান, বিনীত গোয়েলকে কমিশনারও চান। একটাই প্রশ্ন আমার মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাছে, এই ভণ্ডামিতে ক্ষমতা বাঁচে? ইতিহাস বলছে আজ পর্যন্ত বাঁচেনি, আপনারটা বাঁচে কিনা দেখুন। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।